থেকে 7টার মতো মারছে বড় অস্ত্র। টেকনাফে আবারও বাসাবাড়ি কেঁপে উঠছে। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে কাঁপছে কক্সবাজার সীমান্ত। আতঙ্কে স্থানীয়রা। নতুন করে রোহিঙ্গা ঢলের শঙ্কা না থাকলেও সতর্ক বিজিবি কোস্টগার্ড। মার্কিন শুল্ক আর মধ্যপ্রাচ্য সংঘাতের ধাক্কা দেশের রফতানি বাণিজ্যে। সদ্য বিদায়ী অর্থবছরে $28 কোটি কমেছে আয়। অর্ডার কমায় পোশাক খাতি হারিয়েছে $1 বিলিয়ন। যাওয়া হলো না বিয়ের দাওয়াতে। মাদারীপুরে কাভার ভ্যান চাপায় প্রাণ গেল 2 ইজি বাইক যাত্রীর। গাজীপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী 2 বন্ধুর মৃত্যু। গাজীপুরে 8 মাসেই ধসে পড়ল 9 কোটি টাকার সড়ক। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ। কর্তৃপক্ষের গাফিলতিকে দুষছেন স্থানীয়রা। এবং অবৈধ দখল ও নাব্য সংকটে বর্ষায়ও লঞ্চ ভিড়তে পারছে না মুন্সিগঞ্জের মীরকাদিম নদী বন্দরে। ব্যাহত ব্যবসা বাণিজ্য। বন্দর সচলে উদ্যোগ নেয়ার আশ্বাস জনপ্রতিনিধির। বাংলা সময়ের সঙ্গে আছি আমি আরিশা ইসলাম। মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে জান্তা বাহিনী। যুদ্ধবিমান থেকে ওপারে বোমা ও গোলাবর্ষণের শব্দে কেঁপে উঠছে টেকনাফ ও উখিয়ার সীমান্ত এলাকাগুলো। এমন পরিস্থিতিতে অনুপ্রবেশের আশঙ্কায় নাফ নদী ও সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি ও কোস্টগার্ড। তবে বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি উদ্বেগজনক হলেও অতীতের মতো বড় পরিসরে রোহিঙ্গা ঢলের আশঙ্কা আপাতত কম। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। গত 1.5 বছর ধরে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা মিয়ানমারের রাখাইনের মংডু ও ভুতিডং শহর আরাকান আর্মির নিয়ন্ত্রণে। মংডু ও আশপাশের এলাকার নিয়ন্ত্রণ নিতে বিমান হামলা শুরু করেছে জান্তা বাহিনী। হামলা মিয়ানমারের ভেতরে হলেও বিস্ফোরণের তীব্রতায় নাপ নদীর এপারের ঘরবাড়িও কেঁপে উঠছে, যা আতঙ্ক ছড়াচ্ছে সীমান্তের বাসিন্দাদের মধ্যে। প্রথমে 5 থেকে 7টার মতো মারছে বড় অস্ত্র। তারপর দেখা গেছে কি সরা বন্দুক মারছে, ওইখান থেকে যে লাইটের ফোকাস দেখা গেছে। 7-8টা মোটর শেলের শব্দ শুনতে পাই। টেকনাফে আবারও বাসাবাড়ি কেঁপে উঠছে। বিকট আওয়াজ আমরা নদীর এপারেও পাচ্ছি। ওপারে বিস্ফোরণ, গোলাবর্ষণে সীমান্তের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও এপারের পরিস্থিতি স্বাভাবিক। তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি ও কোস্টগার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থানে। অতীতের সংঘাতের প্রভাবে বাংলাদেশকে আশ্রয় দিতে হয়েছে লাখ লাখ রোহিঙ্গাকে। তবে এবার তেমন বড় ধরনের ঢলের আশঙ্কা দেখছেন না অভিবাসন ও শরণার্থী বিশেষজ্ঞরা। তাদের মতে মিয়ানমারের জান্তা ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ সীমান্তে আরও কাছাকাছি চলে এলে পরিস্থিতির অবনতি ঘটতে পারে। যদি রোহিঙ্গারা এখানে আসার সম্ভাবনা থাকে, সেটার কারণে আগাম তথ্য নিশ্চয়ই সরকারের কাছে থাকতে পারে এবং বিশেষ করে আমাদের যে গোয়েন্দা সংস্থা এবং নিরাপত্তা বাহিনীরা আছে, সেটার একটা আগাম প্রস্তুতি। কিন্তু সেখানে খুব বেশি মানুষ আসবে বলে আমাদের মনে হয় না। প্রশাসনের দাবি, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি ও কোস্টগার্ড নজরদারি বাড়িয়েছে। পাশাপাশি আতঙ্কিত না হতে সীমান্তবাসীকেও আশ্বস্ত করা হয়েছে। সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি এবং আমাদের যে কোস্টে থাকে কোস্টগার্ড, ওরা সতর্ক অবস্থানে ছিল কোনো রকম যেন রোহিঙ্গা অনুপ্রবেশ না ঘটে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে সর্বদা সতর্ক অবস্থানে আছে। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে শুধু কক্সবাজারের টেকনাফ ও উখিয়া নয়, বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তেও নজরদারি জোরদার করেছে বিজিবি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলাদেশে আমদানি রফতানি বাণিজ্যের ভলিউম রেকর্ড পরিমাণ বাড়লেও ইউরোপ আমেরিকার মন্দা পরিস্থিতিতে রফতানি আয় কিছুটা কমে $48 বিলিয়ন এসে দাঁড়িয়েছে। ট্রাম্পের ট্যারিফ জটিলতার পাশাপাশি মধ্যপ্রাচ্যের যুদ্ধের কবলে পড়ে আশানুরূপ অর্ডার না আসায় শুধু তৈরি পোশাক খাতে অন্তত $1 বিলিয়ন কমেছে। অবশ্য জুন মাসে গার্মেন্টসের $3.38 বিলিয়ন সহ সর্বমোট $4.2 বিলিয়ন আয়ের মাধ্যমে মাসিক আয়ে আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। লক্ষ্যমাত্রার চেয়ে অন্তত $7 বিলিয়ন পিছিয়ে থেকে 2025-26 অর্থবছর শেষ করা বাংলাদেশের রপ্তানি আয় হয়েছে $48 বিলিয়ন। অবশ্য বিগত 2024-25 অর্থবছরে এই আয় ছিল $48.28 বিলিয়ন।
ফেব্রুয়ারি মাসে মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে যে মন্দা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, বাংলাদেশও কোনোভাবে তার থেকে বাদ যাচ্ছে না। বিশ্ব পরিস্থিতির কারণে অর্থনৈতিকভাবে যে একটা মন্দাভাব চলছে, সেই মন্দাভাবের প্রভাবে আমাদের রপ্তানি কমেছে এবং আমাদের গার্মেন্টসের রপ্তানি কমেছে। সার্বিকভাবে রপ্তানি যেটা ছিল বাংলাদেশে সেটা কমে গেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী চামড়া ও চামড়াজাত পণ্য থেকে 7% প্রবৃদ্ধিতে 1.23 বিলিয়ন, পাট ও পাটজাত পণ্য থেকে 7.75 প্রবৃদ্ধিতে 883 মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। একই সঙ্গে রপ্তানি আয় বেড়েছে হোম টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট ও কৃষিজাত পণ্যে। প্রত্যেকটা স্টেক হোল্ডারের সাথে আমরা বসছি, মিটিং করতেছি, কিভাবে করে আমরা গ্রোথটা ধরে রাখবো এটা নিয়ে কাজ করতেছি। 24.67 প্রবৃদ্ধি নিয়ে 3.96 বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের মাধ্যমে 2025-26 অর্থ বছর শুরু করেছিল বাংলাদেশের তৈরি পোশাক খাত। কিন্তু আগস্ট মাসে এসে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ট্যারিফ বাড়িয়ে দিলে বিপর্যয়ের কবলে পড়ে গার্মেন্টস শিল্প। শুধুমাত্র ইউরোপ না, আমেরিকা না, সমস্ত পৃথিবীর সমস্ত জায়গায় কিন্তু আপনার ক্রাইসিস চলছে। এদিকে রপ্তানি আয় কিছুটা কমলো, আমদানি রপ্তানি বাণিজ্যের ভলিউম বাড়িয়েছে বাংলাদেশ। বিদেয়ী 2025-26 অর্থ বছরে 7.13% প্রবৃদ্ধিতে 35,31,000 কন্টেনার, 5.62% প্রবৃদ্ধিতে 13 কোটি মেট্রিক টন কার্গো পণ্য এবং 6.35% প্রবৃদ্ধিতে 4,336টি জাহাজ হ্যান্ডেলিং করেছে বলে দাবি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের। ভ্যাট ট্যাক্স এবং পোর্টের যে চার্জটা বৃদ্ধি হয়েছে, সব কিছু যদি আমরা একসাথে কস্টিংয়ের মধ্যে আনি, কিন্তু আমরা কিন্তু আমাদের কম্পিটিটর কান্ট্রির সাথে কিন্তু আমরা কোনোভাবে তাল মিলিয়ে অর্ডারগুলো নিতে পারছি না। নানা জটিলতা ও সমীকরণ সত্ত্বেও বিদায়ী অর্থ বছরে 4.09% প্রবৃদ্ধিতে 9 বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে, যা একক দেশ হিসেবে সর্বোচ্চ রপ্তানি আয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। গাজীপুরের রাজাবাড়ী বাজার থেকে জেলা শহরের সঙ্গে যাতায়াতের জন্য 9 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় আঞ্চলিক মহাসড়ক। কিন্তু নির্মাণের 8 মাসের মাথায় সুতি নদীতে ধসে পড়েছে সড়কটি। নিম্নমানের সামগ্রী ব্যবহারের পাশাপাশি কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ী করছেন স্থানীয়রা। মোহাম্মদ আরিফের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট। নির্মাণের বছর পেরোনোর আগেই একদিকে দেবে গিয়ে ধসে পড়ছে নদীতে, অন্যদিকে দেখা দিয়েছে ছোট বড় ফাটল। এমন ভোগান্তি আর দুর্ভোগ নিয়েই প্রতিদিন যাতায়াত করছেন গাজীপুরের শ্রীপুর থেকে জেলা সদরে চলাচলকারী হাজার হাজার বাসিন্দা। সড়কের ভাঙন ঠেকাতে নদীর পাড়ে ব্লক বসানো সহ সড়ক নির্মাণের দায়িত্ব পায় সালমান দুর্গা এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজের শুরুতে স্থানীয়রা নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুললেও তা তোয়াক্কা করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এখন সামান্য বৃষ্টিতেই ব্লকগুলো দেবে গিয়ে ধসে পড়ছে নবনির্মিত সড়কটি। এরই মধ্যে কয়েক দফা মেরামত করা হলেও ধস থামানো যায়নি। অবশ্যই 100% গাফলতি। ইঞ্জিনিয়ার কোনো দিন এখানে আসেই না। কথা বললে তারপরে বলে যে অন্য জায়গার সে ভালো করছি। এক সপ্তাহ মতো খালি করলোই, করার পর আজকে করে কালাতে যায় ভেঙে যায়, ভেঙে যাওয়ার পর আবার সারা গেছে, আবার ভেঙে লোক আর বাংলা পরে আবার করুন। সঠিকভাবে কাজ যদি হইতো তাহলে রাস্তা তো দ্রুত যত খারাপ হওয়ার কথা না। প্রশাসনের কাছে আপনার সবার কাছে একটা আবদার থাকবে যে দেখশন করার জন্য ভালোভাবে রাস্তাটা যে ভালোভাবে হয়। তবে অভিযোগ অস্বীকার করে ঠিকাদার বলছেন নদী তীরবর্তী হওয়ায় এমন ভাঙন স্বাভাবিক ঘটনা। আর ঠিকাদারের জামানত রাখা 90 লাখ টাকা দিয়েই সড়কটি পুনরায় মেরামত করা হবে বলে জানায় উপজেলা প্রকৌশল বিভাগ। নিম্নমানের কোনো কাজ হয় নাই, এখানে হাই কোয়ালিটির কাম হয়েছে। ওই কাজ আমার 4 কোটি টাকা লস হয়েছে, 1.5 কোটি টাকা জামানত আটকা আছে। আমাদের কাজ ভাঙুক দাম নয়, আমাদের এটা ঠিক করে দিয়ে আমাদের জামানত তুলতে হবে। লোক পরে এটা ঠিকঠাক করার ব্যবস্থা করতাম। নতুন মাটি ভরাট করে যেহেতু কাজ করা হয়েছে, এটা একটা সিজন গেলে দেন এটা স্টেবল হয়ে যাবে। তা আমরা লাকি যে এটা জামানতের সময়ের মধ্যে ঘটেছে, তাকে দিয়ে আমরা এটা শীঘ্রই ঠিক করতে পারব। গাজীপুর জেলা শহরের সঙ্গে শিল্পাঞ্চল শ্রীপুর উপজেলার যোগাযোগ ব্যবস্থা সহজতর করতে 5 কিলোমিটার সড়ক নির্মাণের ব্যয় ধরা হয় 9 কোটি টাকা। মেহেদি হাসান, সময় সংবাদ, গাজীপুর। মুন্সিগঞ্জের প্রাচীন নদী বন্দর মীর কাদিম জৌলুস হারাচ্ছে দিন দিন। ভরা বর্ষায়ও লঞ্চ ফিরছে না বন্দরে। ঘাট এলাকায় নাব্য সংকট ছাড়াও দখলে দূষণে অভ্যন্তরীণ খালে বন্ধ নৌ চলাচল। আর খানাখন্দে ভরা সরু রাস্তায় ভোগান্তি চরবে। বিঘ্নিত হচ্ছে বন্দর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য। হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সমন্বিত উদ্যোগ নেয়ার আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। আবু সাইদের ক্যামেরায় বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে।
এক সময়ের কর্মচাঞ্চল্য, বন্দর এখন শুনশান নিরাপত্তা। নেই ঘাট শ্রমিকদের হাঁকডাক, হকারদের ছুটাছুটি, নৌযান শ্রমিকদের ব্যস্ততা। বর্ষায়ও ভিড়ছে না লঞ্চ। নাব্য সংকট ছাড়াও দখলে দূষণে অভ্যন্তরীণ খালে বন্ধ নৌ চলাচল, আর সরু ও ভাঙাচোরা রাস্তার কারণে স্থলপথেও ভোগান্তি। দেশের অন্যতম এই বাণিজ্য কেন্দ্রটিতে স্থবিরতা। 3 শতাধিক ধানের চাতাল ও চালের আড়ত বন্ধ হয়ে গেছে। প্রভাব পড়েছে ডাল, তেল, আটা, ময়দা সহ বিপুল সংখ্যক কারখানা ও বাণিজ্যে। মাছের আড়তে কমেছে সরবরাহ। রাত দিন 24 ঘন্টা সরব থাকা ঘাটটি এখন কর্মচাঞ্চল্যহীন। দ্বিতীয় কলকাতা হিসেবে পরিচিত মীরকাদিম ঐতিহ্য হারাচ্ছে দিন দিন। পানি খুব কম, শুকনা, ছোট লঞ্চে ঢুকতে, ছোট ছোট লঞ্চগুলো 60 ফুট 65 ফুট লঞ্চগুলো ঢুকতে পারে না। ওদিকে পুট করছে, এই পুটের তো কাজে লাগাইতে হইব। এই জন্য মানুষের দেহানের লেগে গাড়টারে দেখতে ওদিকে লেগে গেল। খাল, বিল, নদী নালা সব শুকায় গেছে, ওই জন্য এটা বড় হয়ে গেছে। এখানে যানবাহন চলাচল করতে বিঘ্ন ঘটায়। স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসন বলছে মীরকাদিমের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে। এরই মধ্যে নয়নের খাল উদ্ধার কাজ শুরু হয়েছে। রাস্তাঘাটগুলো অবস্থা একটু খারাপ, তো এটার অবস্থা খুব শীঘ্রই আশা করি সরকারের যে এজেন্ডা, সরকারের যে চাওয়া পাওয়া, সেটা খুব শীঘ্রই তারা হাত দেবেন এবং রাস্তাঘাট খুব সুন্দর হবে। সরকারের যে সামর্থ্যতা, এটা আমরা দ্রুততার বেগে পারবো না একটু সময় নিয়ে আমরা 6 মাসের মধ্যে করবো, এটা আমরা ফিজিবিলিটিটা আমরা স্টাডি করছি। BIWTA বলছে স্থানান্তরিত লঞ্চঘাট ধলেশ্বরীর মূল চ্যানেলের দূরে থাকায় বারবার ড্রেজিং করেও নাব্য ধরে রাখা যাচ্ছে না, তাই বিপুল রাজস্ব হারাচ্ছে সরকার। 2005 সালের 25 সেপ্টেম্বর কাঠপট্টি লঞ্চঘাট প্রায় 1 কিলোমিটার ভেতরে মীরকাদিম এলাকায় সরিয়ে আনা হয়, কিন্তু এরপর থেকেই নাব্য সংকটসহ নানা কারণে এখানে নিয়মিত লঞ্চ ফিরতে পারছে না। সে কারণে এখানকার অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। মুন্সিগঞ্জের মীরকাদিম থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। বাংলা সময় আরও থাকছে। প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়িয়েও কাজ হয়েছে মাত্র অর্ধেক। 4 বছরেও হয়নি কিশোরগঞ্জের মোহরকোনা সেতু নির্মাণ। ডিসেম্বরের মধ্যে শেষ করার আশ্বাস। শিক্ষিত যুবকদের আত্মকর্মসংস্থানের দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন LGRD মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে নতুন করে শুরু হওয়া ফ্যামিলি কার্ড প্রকল্প চলতি মাস থেকে বড় পরিসরে শুরুর কথা জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন। সাপ্তাহিক ছুটির দিনেও কর্মব্যস্ততায় মন্ত্রী প্রতিমন্ত্রীরা বিভিন্ন জেলায় আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে জানাচ্ছেন সরকারের নানা উন্নয়নমূলক পদক্ষেপ। শুক্রবার সকালে ঠাকুরগাঁও জেলা সদরের মোলানীবাজার এলাকায় সোলার প্যানেল উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন LGRD মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিক্ষিত যুবকদের আত্মকর্মসংস্থানের দিকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি। সোলার দিয়ে বিদ্যুৎ উৎপাদন করলে অনেক বেশি সাশ্রয় হবে, অর্থাৎ এখানকার যাবতীয় বিদ্যুতের যে চাহিদা এটা উনি ওনার নিজের সোলার প্রজেক্ট দিয়ে ওনাদের সম্পন্ন করেন। এদিকে চট্টগ্রামে সরকারি শিশু পরিবার ও ছোটমণি নিবাসের এক অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন জানান, নতুন করে শুরু হওয়া ফ্যামিলি কার্ড প্রকল্প চলতি মাস থেকে আরও বড় পরিসরে শুরু হবে। অন্যদিকে লালমনিরহাটে এক অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বাজেটে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। সরকারের পক্ষ থেকে এবার বাজেটে যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে, আমি মনে করি নতুন পরিকল্পনার মাধ্যমে ভালো ভালো দায়িত্ববান ব্যক্তিকে সঠিক জায়গায় যদি আমরা পদায়ন করতে পারি, তাহলে যে দীর্ঘদিনের মানুষের অসহায়ত্ব স্বাস্থ্যসেবায় এসে সেটা আমার মনে কেটে উঠবে। যশোরে এক অনুষ্ঠানে LPG সিলিন্ডারের দাম প্রসঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, নাগরিকদের স্বস্তি দিতেই দাম কমিয়েছে সরকার। LPG গ্যাসের 98%ই আসলে আমদানি করতে হয়। রাতারাতি একটা বড় মূল্য সমন্বয়ের হয়েছে এবং আমরা আশা করি এটা বাংলাদেশের মানুষের অন্তত সংসার পরিচালনার স্বস্তি এনে দেবে। এছাড়া নেত্রকোনার মদনী উচিতপুর হাওরে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জেলে কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন তারা।
ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ব্যাপারে কোনো আপোষ নয় বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। সাংগঠনিক সফরের অংশ হিসেবে নেত্রকোনা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। জামায়াত আমির বলেন, দেশের 1 ইঞ্চি জায়গা ছাড় দেয়া হবে না। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সাধারণ মানুষ বিজিবির পাশে থাকবে। এ সময় মাদক নিয়ন্ত্রণ বিল প্রসঙ্গে বলেন, নিয়ন্ত্রণ নয়, মাদককে নির্মূল করতে হবে। দেশ আমাদের যেহেতু সবার, 1 ইঞ্চি জায়গা কেন, একটা বালুর উপরে কাউকে পা রাখতে দেব না ইনশাআল্লাহ। এই জায়গায় আমাদের বিজিবির পাশাপাশি আমরা সবাই বিজিবি হয়ে আমরা ওখানে দাঁড়ায় যাব। এদেশ আমার দেশ, আমাকে আমার দেশ রক্ষা করতে হবে। এর স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। বাড়ানো হয়েছে প্রকল্পের ব্যয় ও সময়, তবুও দীর্ঘ 4 বছরেও শেষ হয়নি কিশোরগঞ্জের নিকলী উপজেলার ঘোড়াউত্রা নদীর ওপর মোহরকোনা পাকা সেতুর নির্মাণ কাজ। এতে চরম ভোগান্তিতে এলাকাবাসী। পুরাতন সেতুর সংযোগ সড়ক ভেঙে ফেলায় 3 মাস ধরে বন্ধ রয়েছে মোহরকোনা ও কামালপুরের যাতায়াত ব্যবস্থা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নদীর 2 পাড়ের কয়েক হাজার মানুষ। হাওরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত নিকলী উপজেলা সদরের মোহরকোনা এলাকায় ঘোড়াউত্রা নদীর উপর পুরনো সেতুটি ব্যবহারে অযোগ্য হয়ে পড়ায় সেখানে নতুন পাকা সেতু নির্মাণ শুরু হয় 4 বছর আগে। 2022-2023 অর্থবছরে 98.6 মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণের কাজ পায় যৌথভাবে ঠিকাদারি প্রতিষ্ঠান MM বিল্ডার্স ও মেসার্স মমিনুল হক। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলেও সেতুর নির্মাণ কাজ শেষ হয়নি অর্ধেকও। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান দায়সারাভাবে কাজ করলেও নেই কর্তৃপক্ষের নজরদারি। যতদিন পরে আমরা খুব অসুবিধা হইতেছে। ব্রিজের জন্য অনেক রাস্তা বদ্ধ, এলাকায় যে দুই এলাকা মানুষ যোগাযোগ বন্ধ, বিভিন্ন মানুষ বিচ্ছিন্ন আছে। নিচে একটা পিলার করছে, এটার মধ্যে নিচে দিয়ে ঢালাইয়ের ইয়ার ছুটে লট বাইরে গেছে, এটা মাটি দিয়ে ডাইকা আবার এমনি তুই দিছে। কিছুদিন আগে কংক্রিট ছিল এখানে, হাতে এমনি দিলে কংক্রিট আপনার মাটি হয়ে যায়। আগামী ডিসেম্বর পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। নির্দিষ্ট সময়ে শতভাগ কাজ শেষ হবে বলে জানান LGEDর প্রকৌশলী। প্রায় এক বছর ভূমি অধিগ্রহণের কারণে টোটালি কাজ আগাইতে পারি নাই, এবং বর্তমানে কাজের গতি প্রায় 45%। হ্যাঁ, আশা করি ডিসেম্বরের মধ্যে কাজটা সমাপ্ত করতে পারবো যদি কোনো প্রতিবন্ধকতা না থাকে। শুরুতে সেতু নির্মাণ প্রকল্পের প্রাক্কলিত মূল্য ছিল প্রায় 24 কোটি টাকা। তবে 2 দফায় বাড়িয়ে 2025-2026 অর্থবছরে প্রকল্পটির চুক্তি মূল্য নির্ধারণ করা হয় প্রায় 30 কোটি টাকা। 2 পাশের সংযোগ সড়ক নির্মাণ সহ 98.6 মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সময় সংবাদ, কিশোরগঞ্জ। নজরদারি, রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে পথচারীদের জন্য নির্মিত ওয়াকওয়ের এখন করুণ দশা। বিভিন্ন স্থানে ময়লা আবর্জনার স্তূপ ও রেলিং ভেঙে পড়ায় রাস্তাটি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সন্ধ্যার পর অবাধে চলছে মাদক বেচাকেনা, ঘটছে ছিনতাইয়ের মতো ঘটনাও। নদীর তীরে বিশুদ্ধ বাতাসে শরীরের ক্লান্তি দূর করতে ওয়াকওয়ের সিঁড়িতে বসেছিলেন পঙ্গু বৃদ্ধ নজরুল ইসলাম, কিন্তু কয়েক ফুট সামনেই ময়লা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ তিনি। গাড়ি ভরে আইয়া আইনা ময়লা মাটি সব নদীর পানির মধ্যে পালায়, তাতে নদীটাও মরে যাইতেছে। একই অবস্থা পুরো ওয়াকওয়ে জুড়ে। শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে নারায়ণগঞ্জ শহরের 5 নম্বর ঘাট থেকে নিতাইগঞ্জ খালঘাট পর্যন্ত এমন বেহাল অবস্থা। ওয়াকওয়ের বিভিন্ন স্থানে রেলিং ভেঙে পড়েছে, বেশ কয়েকটি স্থানে তৈরি হয়েছে বড় গর্ত। এতে মানুষের চলাচলের অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এই পথটি। স্থানীয়দের অভিযোগ, পণ্যবাহী বড় জাহাজ ও ট্রলারের রশি ওয়াকওয়ের রেলিংয়ে বাঁধার কারণে ওয়াকওয়েটির রেলিং ভেঙে পড়েছে। ময়লার স্তূপ দিয়ে একদম অস্বাস্থ্যকর একটা পরিবেশ বানায় রাখছে, যখনই বাতাসটা ছাড়ে দুর্গন্ধ এখানে বসা যায় না। ভাঙ্গনের সরে শ্রমিক কাজ করে,
অসুবিধা হয়, একটা মানুষ যাইতে পারে না, আইতে পারে না, একটা মানুষ ধাক্কা খেয়ে এখানে পড়ে যায়। এছাড়া ওয়াকওয়ের পাশে সদর থানা ও একটি ক্যাম্প থাকা সত্ত্বেও পুলিশের নজরদারি না থাকায় সন্ধ্যার পর পথটি পরিণত হয় ছিনতাইকারী ও মাদকের আস্তানায়। তাই ওয়াকওয়েটি দ্রুত সংস্কার করে নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করার দাবি স্থানীয়দের। ছিনতাইকারী, তারপরে মাদকের আকড়া, মাদক বেচা কিনা, মাদক গ্রহণ, বিভিন্ন কারণে এই ওয়াকওয়ে এখন হয়ে গেছে অনিরাপদ। তা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবো যেন এর একটা সুস্থ ব্যবস্থা করেন। ওয়াকওয়ের বিষয়ে নীতিমালা প্রণয়ন সহ সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করার আশ্বাস বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের। পাশাপাশি মাদক ও ছিনতাই রোধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানাবো। আশা করি এই যে জায়গাগুলি আপনার নষ্ট হয়ে গেছে বা ভেঙে গেছে, এগুলো খুব দ্রুতই আমরা সংস্কার করতে পারবো। মাদক উদ্ধার, মাদক সমিতিকে গ্রেপ্তার করার জন্য এবং যারা ছিনতাই করছে তারা গ্রেপ্তার করার জন্য অভিযান চালিয়ে যাবে। নারায়ণগঞ্জে শীতলক্ষার 2 তীরে 2014 সাল থেকে কয়েক ধাপে প্রায় 17 কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করা হয়। শওকত আলী সৈকত, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। মাদারীপুরে কলেজের অধ্যক্ষকে স্যার বলে সম্বোধন না করায় 4টি পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। 30 বছরের পুরনো পথের পকেট কেটে দেয়াল নির্মাণ করলে 8 মাস ধরে অবরুদ্ধ 4টি পরিবার। বিকল্প হিসেবে কাঁদা পানি পেরিয়ে যাতায়াত করলেও বেড়েছে ভয়াবহ ভোগান্তি। বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হন ভুক্তভোগীরা, মামলা করেন কলেজ কর্তৃপক্ষের নামে। জনসাধারণের চলাচলের জন্য থাকা পকেট গেট বন্ধ করে দেয়া অমানবিক বলছেন আইন বিশেষজ্ঞরা। মাহবুবুর রহমান বাদল মাদারীপুরের সিনিয়র সাংবাদিক। তার ভাই মুসলিম উদ্দিন পাপ্পু পেশায় ব্যবসায়ী। তাদের যাতায়াতের একমাত্র পথ মাদারীপুর সরকারি কলেজের ভেতরে থাকা পকেট গেট, কিন্তু 8 মাস ধরে তা বন্ধ। বিকল্প হিসেবে কয়েকটি বাড়ির মধ্যে দিয়ে কাদাপানি পেরিয়ে যাতায়াত করছেন। তাদের সঙ্গে আরও 2টি পরিবারও একইভাবে অবরুদ্ধ। ভুক্তভোগীদের অভিযোগ, কলেজের অধ্যক্ষকে স্যার বলে সম্বোধন না করাই বাধে আপত্তি। পরে গত বছরের 4 নভেম্বর কলেজের ভেতরে বাসার সামনে থাকা পকেট গেট ভেঙে ইট দিয়ে দেয়াল নির্মাণ করে কর্তৃপক্ষ। এতে বন্ধ হয়ে যায় যাতায়াতের রাস্তা। সমাধানের কথা বললেও কোনো সুরাহা না হওয়ায় শেষমেশ আদালতে মামলা করেন ভুক্তভোগীরা। আমি তাকে ছাড় বলি নাই, প্রতিহিংসার বশত সে পকেট গেটটা বন্ধ করে দিয়েছে। যারা আমাদের এই গেটটা বন্ধ করে দিয়েছে তাদের আমরা সুষ্ঠু বিচার চাই। এখন যেখান দিয়ে বের হই এটা আসলে যাতায়াতে খুবই অনুপযোগী। যাতায়াতের পথ বন্ধ করে দেয়া প্রতিহিংসা হিসেবে দেখছেন বাদীপক্ষের আইনজীবী। অনেক জায়গা আছে বাউন্ডারি নেই, খালি পকেট গেটও নেই, তাহলে অন্যান্য সবাই সুবিধা নিতেছে, তার বেলায় কেন এই অসুবিধার সৃষ্টি করলো? তবে এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দোহাই দিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন কলেজ কর্তৃপক্ষ। আর আমাদের তো সাক্ষাৎকার দিতে হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি। আপনি প্রতিষ্ঠানের প্রধান, আপনি দিতেই পারেন। না না, আমাদের ডিজি লাগে। বিবাদীদের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। আগামী 19 আগস্ট পরবর্তী শুনানি। বন্ধ করে দেয়া গেটটি পুনরায় চালুর দাবি জানিয়েছেন সচেতন মহল। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। বাংলা সভায় আরো থাকছে। রাজশাহীতে রান ফর পদ্মা মিনি ম্যারাথন অনুষ্ঠিত। অংশ নেন 3 শতাধিক দৌড়প্রেমী। নদীর পানি ন্যায্য বন্টন, দূষণ রোধ ও দখলদার উচ্ছেদের দাবি। ভাঙাচোরা আর খানাখন্দে ভরা গোপালগঞ্জ পৌর এলাকার প্রতিটি রাস্তা। বিগত বছরগুলোতে সড়ক পুনর্নির্মাণ কাজে অনিয়ম ও দীর্ঘদিন সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে শহরের সড়কগুলো। এতে চরম ভোগান্তিতে শহরবাসী। তবে পর্যাপ্ত বাজেট বা বরাদ্দ না থাকায় সড়কগুলো মেরামত করতে পারছে না পৌর কর্তৃপক্ষ। কোথাও কার্পেটিং, আবার কোথাও আরসিসি ঢালাই উঠে তৈরি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। বৃষ্টি হলেই পানি জমে বেড়ে যায় ভোগান্তির মাত্রা। এতে প্রতিদিনই চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে ছোট বড় যানবাহন সহ হাজারো মানুষ। আর এই জরাজীর্ণ রাস্তায় নিত্যদিনই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। 2018-19 এবং 2019-20 অর্থ বছরে ইউজিজিআইপি ও এমজিএসপি প্রকল্পের অর্থায়নে 24 কোটিরও বেশি টাকা ব্যয়ে পৌর এলাকার প্রায় সবকটি রাস্তা ও ড্রেন সংস্কার করা হয়। অভিযোগ রয়েছে নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের ফলেই রাস্তাগুলির এমন বেহাল দশা।
গোপালগঞ্জ পৌর এলাকার এসব রাস্তা ও ড্রেন পুনর্নির্মাণ করা হলেও কাজের মান নিয়ে ক্ষোভের শেষ নেই স্থানীয়দের। এছাড়া পরবর্তীতে তেমন কোনো সংস্কার না করায় তার খেসারত হিসেবে প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পৌরবাসী সহ জেলা শহরে বিভিন্ন প্রয়োজনে আসা হাজার হাজার মানুষকে। একদম বাজে ভাই, এই যে রাস্তাটা আসলাম, এই যে লোড গাড়িটা নিয়ে আসলাম, আমার গাড়িতে প্রথম দক্কল খাইছে সেটা আমি জানি। এই রাস্তা যে সময় তৈরি করছে সেই সময় থেকে এই যে ভাঙা, এখন বৃষ্টি বর্ষা হলে পরে এই রাস্তা দিয়ে হাঁটা যায় না। গর্তগুলোর কারণে রাস্তা রিক্সা খাদে পড়ে যাচ্ছে, আবার অনেক সময় আছে মোটরসাইকেল না যাওয়া আসায় মোটরসাইকেল চলে পড়ে যায়। পরিপূর্ণ কাজ হইলে রাস্তাটা এরকম এত তাড়াতাড়ি সমস্যা হইতো না। দুর্ভোগের কথা স্বীকার করে পর্যাপ্ত বাজেট বা বিশেষ বরাদ্দ না পেলে সড়কগুলো সংস্কার করা সম্ভব না বলে জানান পৌর প্রকৌশলী। অনেক দিন হয়ে গেছে যেগুলো রাস্তাগুলো সংস্কার হয় না, এগুলা সংস্কার করা দরকার, এই জন্য পর্যাপ্ত বরাদ্দ প্রয়োজন আমাদের। 30.70 বর্গ কিলোমিটার আয়তনের এই পৌরসভাটিতে সড়ক রয়েছে 229 কিলোমিটার। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বগুড়ায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। সকালে সারিয়াকান্দি ফুলবাড়ি ইউনিয়নের মাঝবাড়ি গ্রামে ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মহিদুল ইসলাম শাকিদার ও খাজা প্রামাণিকের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত 9 জন আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে গুরুতর আহত লিটন শাকিদারকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মৃত্যু হয় তার। সাভারে ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ধারণা করছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সাভারের বড়দেশের হাজিনগর এলাকায় মোহাম্মদ ইউসুফ আলীর ভাড়া বাসা থেকে শারমিন আক্তার লিজা নামে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি কেরানীগঞ্জের আগানগর এলাকার বাসিন্দা ছিলেন। ঘটনার পর নিহতের বাবা মোহাম্মদ শওকত হোসেন বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। মাদারীপুরের কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে চর আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজন শিকদার ছুটি বাড়ি ফিরছিলেন। পথে পশ্চিম আলীপুরের খেয়াঘাট এলাকায় তার উপর অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। বান্দরবানে কুকি চিন ন্যাশনাল আর্মি ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের আস্তানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। আইএসপিআর জানায়, 28 জুন রেতলাং এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিরাপত্তা বাহিনী। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি করে। সেনাবাহিনীও পাল্টা গুলি করে। এক পর্যায়ে ওই এলাকা থেকে পালিয়ে যায় তারা। বর্তমানে আস্তানার আশপাশের এলাকায় অভিযান চলমান রয়েছে। পিরোজপুরে অস্ত্র ও গুলিসহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। ভোরে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় কদমতলা বাজার এলাকায় হাসান ও আলামিন শেখ নামে 2 যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় 30,000 টাকার একটি বিদেশি পিস্তল ও গুলি বিক্রির কথা স্বীকার করে তারা। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে তেঁতুলতলা এলাকা থেকে আলী হোসেন নামে আরেক ব্যক্তিকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়। দেখছেন বাংলা সময়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাভারে অনুষ্ঠিত হলো ফ্রি মেডিকেল ক্যাম্প। সকালে আশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচির আয়োজন করে আশুলিয়া ইউনিয়ন বিএনপি। ক্যাম্পের উদ্বোধন করেন ঢাকা 19 আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এ সময় শতাধিক অসহায় ও দুস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়।
আইনি জটিলতায় দীর্ঘদিন ধরে বন্ধ শরীয়তপুরের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিক সুবিধা সম্পন্ন 50 শয্যার হাসপাতাল। চালুর আগেই দফায় দফায় চুরির ঘটনায় প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। হাসপাতালটির কার্যক্রম বন্ধ থাকায় অরক্ষিত অবস্থার সুযোগ নিয়ে একটি চক্র মূল্যবান যন্ত্রপাতি লুট করে নিয়ে গেছে। তবে দায় নিতে যাচ্ছে না স্বাস্থ্য বিভাগ বা নির্মাণকারী প্রতিষ্ঠান। সবশেষ কয়েকদিন আগেও হাসপাতালের বিভিন্ন কক্ষের তালা ভেঙে জেনারেটরের কয়েল, এসি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সহ প্রায় 34 থেকে 35 লাখ টাকার মালামাল চুরি করা হয়। এর আগেও কয়েকবার চুরি হলেও শক্ত কোনো পদক্ষেপ নেয়নি কোনো কর্তৃপক্ষ। ফলে কয়েক দফা চুরি হওয়ায় ক্ষতির পরিমাণ এখন প্রায় অর্ধ কোটি টাকা। স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় 2020-21 অর্থবছরে প্রায় 51 কোটি টাকা ব্যয়ে নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকায় নির্মাণ শুরু হয় এই 4 তলা বিশিষ্ট হাসপাতালটির ভবন। মূল ভবনের পাশাপাশি চিকিৎসক ও নার্সদের জন্য পৃথক আবাসন সহ আরও 5টি ভবন নির্মাণ করা হয়েছে। এতে আধুনিক চিকিৎসা সুবিধার পাশাপাশি 5 শয্যার একটি আইসিইউ ইউনিটও রয়েছে। 2024 সালের 20 সেপ্টেম্বর হাসপাতালটির উদ্বোধনের কথা থাকলেও স্থানীয় এক ব্যক্তির স্থানান্তর সংক্রান্ত মামলার কারণে তা স্থগিত হয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভবনটি এখনও আনুষ্ঠানিকভাবে হস্তান্তর না হওয়ায় শুরুতে ঠিকাদারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে নিরাপত্তা ব্যবস্থা ছিল। পরে জাতীয় নির্বাচন উপলক্ষে সেখানে অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপন করা হয়। তবে নির্বাচন শেষে সেনা সদস্যরা সরে গেলে ভবনটি আরও অরক্ষিত হয়ে পড়ে। আর এই সুযোগেই সংঘবদ্ধ চক্রটি চুরির ঘটনাটি ঘটায়। লক্ষ লক্ষ কোটি টাকার মালামাল চুরি হয়েছে, আরও যে চুরি হবে না এটা কোনো গ্যারান্টি নেই। যারা এর সাথে সম্পৃক্ত আছে, জড়িত আছে, দুই পক্ষকেই তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা উচিত। সরকার যদি এই হাসপাতালটা এদিকে একটু নজর দিত তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হইতো। এদিকে দায়িত্ব নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। জেলা সিভিল সার্জন জানিয়েছেন, ভবনটি তাদের কাছে স্থানান্তর করা হয়নি। অপরদিকে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানায়, তাদের কাজ ছিল নির্মাণ শেষ করা। পরবর্তী দায়িত্ব সিভিল সার্জনের। হাসপাতাল স্থানান্তরের বিরুদ্ধে রিট করেছে মহামান্য হাইকোর্টে, এটা বিচারাধীন প্রক্রিয়া আছে। ফলে এটা হস্তান্তর গ্রহণ এবং হস্তান্তর দেওয়া দুটোই সম্ভব হচ্ছে না। ফলে নতুন হাসপাতাল ভবনটি ব্যবহার করা সম্ভব হচ্ছে না। চুরির ঘটনার পরপরই থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আর এ ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। বিভিন্ন যন্ত্রাংশ খুলে নিয়ে গেছে, যারা কর্তৃপক্ষ আছে তারা মামলা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে আমাকে জানিয়েছে। নড়িয়া উপজেলার প্রায় 3.5 লাখ মানুষের স্বাস্থ্যসেবা দিতে তৈরি হয়েছিল আধুনিক এই হাসপাতালটি। সময় সংবাদ, শরীয়তপুর। ঠিকাদার এবং কর্তৃপক্ষের দর কষাকষিতে প্রায় 2 যুগ ধরে ঝুলে আছে টাঙ্গাইল বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজ। এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত প্রায় 2.5 লাখ মানুষ। তবে দ্রুতই সমস্যার সমাধান করে ভবন পুনর্নির্মাণের আশ্বাস কর্তৃপক্ষের। 21 বছর ধরে এভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ভবন। চিকিৎসার পরিবর্তে চলে মাদক সেবীদের আড্ডা। টাঙ্গাইলের বাসাইল 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির অবকাঠামো নির্মাণের অভাবে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রায় 2.5 লাখ মানুষ। নামে মাত্র চিকিৎসা ব্যবস্থা চালু থাকলেও অপারেশন ও রোগ নির্ণয়ের পরীক্ষার জন্য যেতে হয় বেসরকারি ক্লিনিক বা প্যাথোলজিতে। অন্যদিকে 27 জন চিকিৎসকের বসার জন্য নেই পর্যাপ্ত জায়গা। এক রুমে গাদাগাদি করে বসে ব্যবস্থাপত্র দেয়ায় রোগীদের পাশাপাশি বিব্রত হন চিকিৎসকরাও। এটা সার্জারি ডাক্তার নাই, এখন বললো টাঙ্গাইল যাইতে হবে সার্জারি ডাক্তারের নিকে। একটু বড় ধরনের ঠান্ডা লাগলে তো টাঙ্গাইল যাইতে হয়। আমরা চাই যে ভালো সেবা দেখ সবারই। অপর্যাপ্ত অবকাঠামোর বিষয়টি জানিয়ে প্রতি 3 মাস পর পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হলেও সমস্যা সমাধানে যথাযথভাবে স্বাস্থ্যসেবা প্রদান করা সম্ভব হচ্ছে না বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এই ব্যাপারে বারবার কথা হচ্ছে, ওনাদেরকে জানানো হচ্ছে, ওনারাও আসলে এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো রকমের কোনো আশানুরূপ কোনো ব্যবস্থা নিতে পারেননি বা ওই রকম কোনো আশা আমাকে দেখাননি। শুধু ভবন হলেই হবে না, সাথে আমার যে পূর্ণাঙ্গ জনবল সেটা আমার লাগবে। সেটা যদি আমরা পাই তাহলে অবশ্যই জনগণের যে কাঙ্ক্ষিত সেবা সেটা আমরা দিতে পারবো। তবে অসমাপ্ত ভবন, চলাচলের রাস্তা সহ ড্রাইভার ব্যারাক, গ্যারেজ এবং বৈদ্যুতিক সাব স্টেশনের জন্য আরও 4 কোটি টাকার কাজ প্রক্রিয়াধীন বলে জানান জেলা স্বাস্থ্য প্রকৌশলী। আগে ঠিকাদারের চুক্তি বাতিল এবং নতুন কাজ পুনরায় এস্টিমেট করে আমাদের যে ইনকমপ্লিট কাজ আছে এটা নতুন অর্থ বরাদ্দ নিয়ে পুনরায় বাস্তবায়নের জন্য কার্যক্রম চলমান আছে। 2005 সালে 5 কোটি টাকা ব্যয়ে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির অবকাঠামো নির্মাণ কাজ শুরু হয়। সময় সংবাদ,
টাঙ্গাইল। সাপ্তাহিক ছুটির দিনে সাভারের বাইপাইল পাইকারি মাছ বাজারে বেশিরভাগ প্রজাতির মাছের দাম বেড়েছে। প্রতি কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। অন্যদিকে মানিকগঞ্জের ভাটবাউরে পাইকারিতে কমেছে সবজির দাম। ঢাকার আশুলিয়ার বাইপাইলের আজিজ সুপারমার্কেট সংলগ্ন বৃহত্তর পাইকারি মাছের বাজারে ভোর থেকেই প্রতিদিন শুরু হয় বেচাকেনা। সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়ে বাজার হয়ে ওঠে জমজমাট। তবে শুক্রবার চাহিদার তুলনায় মাছের সরবরাহ কম। এতে গত সপ্তাহের তুলনায় বেশিরভাগ প্রজাতির মাছের দাম কেজি প্রতি বেড়েছে 20 থেকে 30 টাকা। রুই মাছ আছে 350 টাকা, ইলিশ মাছ 1200 টাকা, শিং মাছ আছে 400 টাকা, 500 টাকা। ঝুরা মাছগুলো আছে বাটা মাছ আর তেলাপিয়া মাছের দামটা বর্তমানে একটু বেশি। এদিকে সপ্তাহ ব্যবধানে বর্ষাকালীন সবজির সরবরাহ বেড়েছে মানিকগঞ্জের ভাটবাউর সবজির আড়তে। এতে প্রতি কেজিতে দাম কমেছে 4 থেকে 5 টাকা পর্যন্ত। ক্রেতাদের কিছুটা স্বস্তি ফিরলেও উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছেন বলে দাবি কৃষকের। আগের থেকে এই সপ্তাহে দাম আরো কম, এই কাস্টমার নিবারই চায় না, সস্তা। ঝিঙ্গা বেচতেছে হলো 20 টাকা কেজি, আর সিসন হলো 18 টাকা 20 টাকা আমরা আর কি, আর কুমড়া হলো 16 টাকা 18 টাকা। মালের দাম কম এবং কৃষকরা হতাশার মধ্যে আছে। সারের দাম বেশি তো এজন্য কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত। মানিকগঞ্জের এই পাইকারি বাজারে প্রতিদিন সবজি বিক্রি করে কোটি টাকার বেশি লেনদেন করেন ক্রেতা বিক্রেতারা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। বাংলা সময়। কক্সবাজার সমুদ্র সৈকতে 3 নম্বর সতর্ক সংকেত দেখানো হলেও কমেনি পর্যটক সমাগম। সাপ্তাহিক ছুটি থাকায় বেড়েছে পর্যটকদের ভিড়। উত্তাল ঢেউয়ে গা ভাসাচ্ছেন ভ্রমণ পিপাসুরা। তবে নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছেন লাইফগার্ড কর্মীরা। কখনো গুড়ি গুড়ি বৃষ্টি, কখনো তীব্র রোদ, ব্যবসা গরম আর উত্তাল সাগর উপেক্ষা করেই সাপ্তাহিক ছুটিতে সমুদ্র সৈকতে ছুটে এসেছেন ভ্রমণ পিপাসুরা। কেউ সমুদ্র স্নানে, কেউ টিউবে ভেসে ঢেউয়ের সঙ্গে মেতে উঠেছেন। সন্দীপ অবশ্য বেশি যাওয়া হয় না, বছরে একবার হয়তো যাওয়া হয়, বাট এই দৃশ্যটা দেখে খুব ভালো লাগছে আমার। সাগর অনেক উত্তাল আর ভিতরে যাওয়া খুব রিস্ক। আজকে সপ্তাহে ছুটির দিন হিসেবে প্রচুর পর্যটক সমাগম হয়েছে। খুশি আমরা সবাই, ফ্যামিলি নিয়ে এসেছিলাম, সবাই খুশি। উত্তাল হলেও এখানে বোধহয় যে সুন্দর একটা ফিলিংস আর কি, এখানে না আসলে তো বোঝা যায় না। বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ। আবহাওয়া অফিসের তথ্য মতে উপকূলীয় এলাকায় দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। তবে এর মাঝেও কমেনি পর্যটকের সমাগম। বর্ষা মৌসুমেও পর্যটকের উপস্থিতিতে প্রাণ ফিরে পেয়েছে সৈকত পাড়। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায় বেড়েছে বেচাকিনা। বর্ষাকাল এই জন্য ব্যবসা একটু মোটামুটি চলতেছে। সমুদ্র উত্তাল থাকায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টাঙানো হয়েছে লাল পতাকা, আর লাইফগার্ডের নিরাপদ সীমানা নিশ্চিত করা হয়েছে লাল হলুদ পতাকার মাধ্যমে। সমুদ্র উত্তালের কারণে বিভিন্ন জায়গায় গর্ত রয়েছে, পানির স্রোত রয়েছে। পর্যটকরা বিভিন্ন জায়গাতে অনেকে মানতেছে না। এরপরও আমাদের সর্বোচ্চ চেষ্টা করতেছে রেড এন্ড ইয়েলো ফ্ল্যাগের ভিতরে রাখার জন্য। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে লাইফগার্ডের পাশাপাশি দায়িত্ব পালন করছে সৈকত কর্মী, ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। নদীর পানির ন্যায্য বন্টন, বর্জ্য ও প্লাস্টিক দূষণ রোধ, দখলদার উচ্ছেদ, জীববৈচিত্র্য রক্ষা এবং নদী রক্ষায় কমিশন গঠনের দাবিতে রাজশাহীতে অনুষ্ঠিত হল রান ফর পদ্মা মিনি ম্যারাথন। 7 কিলোমিটারের এই দৌড়ে অংশ নেয় 3 শতাধিক দৌড়প্রেমী। শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই রাজশাহীর লালন শাহ মুক্ত মঞ্চে নানা বয়সী নারী পুরুষের মিলন মেলা। তাদের লক্ষ্য নদীর প্রাণ ফিরিয়ে আনা। তাই অধিকার আদায়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জনমত তৈরিতে রান ফর পদ্মার ব্যানারে তারা দৌড়ালেন হাফ ম্যারাথন। মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে ফুড অফিস মোড় ঘুরে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। এর আগে 7.5 কিলোমিটারের এ ম্যারাথনের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। আমরা যে উদ্দেশ্য নিয়ে এই যাত্রা শুরু করলাম সেটি যেন আমাদের সফলতা অর্জন করে। উজানে একতরফা পানি প্রত্যাহার, বর্জ্য প্লাস্টিক দূষণ ও দখলে নাব্যতা হারাচ্ছে প্রমত্তা পদ্মা। এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়ছে জীববৈচিত্র্যের উপর। দ্রুত নিচে নেমে যাচ্ছে বরেন্দ্রর ভূগর্ভস্থ পানির স্তর। দখলদার উচ্ছেদ, জীববৈচিত্র্য রক্ষা এবং নদী রক্ষায় কমিশন গঠনের দাবিতে এই দৌড়। এই
টাইটেল দিয়ে যে ইভেন্টটা করা হয়েছে এটা যুক্তিযুক্ত এবং খুবই ভালো। এরকম আয়োজনটা প্রতি বছর যেন হোক। পদ্মার পাড়ে এরকম একটা সুন্দর একটা আয়োজন করার জন্য এই টিমকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বাংলাদেশে যত নদ নদী আছে যেগুলো দখল হচ্ছে, যেগুলোতে হচ্ছে প্লাস্টিক বা বর্জ্য ফেলা হচ্ছে, সেগুলো যেন ঠিকঠাকভাবে ব্যবস্থাপনা নিয়ে আসা যায় এবং দখল রোধ করা যায়, তার বিরুদ্ধে আমাদের একটি মেসেজ এই রান ফর পদ্মা। এই আয়োজনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহযোগিতা করে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 5 থেকে 7টা মতো মারছে বড় অস্ত্র। টেকনাফে আবারও বাসাবাড়ি কেঁপে উঠছে। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে কাঁপছে কক্সবাজার সীমান্ত। আতঙ্কে স্থানীয়রা। নতুন করে রোহিঙ্গা ঢলের শঙ্কা না থাকলেও সতর্ক বিজিবি, কোস্টগার্ড। মার্কিন শুল্ক আর মধ্যপ্রাচ্য সংঘাতে ধাক্কা। দেশের রপ্তানি বাণিজ্যে সদ্য বিদায়ী অর্থ বছরে $28 কোটি কমেছে আয়। অর্ডার কমায় পোশাক খাতে হারিয়েছে $1 বিলিয়ন। এবং যাওয়া হলো না বিয়ের দাওয়াতে। মাদারীপুরে কাভার্ড ভ্যান চাপায় প্রাণ গেল 2 ইজি বাইক যাত্রীর। গাজীপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী 2 বন্ধুর মৃত্যু। এই ছিল বাংলা সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।